হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 8-এর যে বিজ্ঞান বইটা রয়েছে সেই বইটার পদার্থের গঠন চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করার আগে প্রথমেই একটা গল্প দেওয়া রয়েছে। এখানে বলছে যে প্রথম 2500 বছর আগে গ্রিসের দার্শনিক লিওকিপ্পাস এবং তার ছাত্র ডিমোক্রিটাস প্রথম বলেছিলেন যে যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে আর ভাঙা যায় না। ডিমোক্রিটাস এই কণাগুলোর নাম দিয়েছিলেন অ্যাটমোস। গ্রিক ভাষায় অ্যাটমোস কথাটার মানেটা হলো যাকে আর ভাঙা যায় না। পরবর্তীকালীন সময় এই অ্যাটমোস কথাটা থেকে এই অ্যাটম শব্দটা এসেছিল। আজকে আমরা প্রথমেই আলোচনা করছি পরমাণুকে নিয়ে। 1808 সালে জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা দিয়েছিলেন। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী প্রত্যেকটি মৌলিক পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। প্রত্যেকটা মৌলিক পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণাগুলোকেই বলা হচ্ছে পরমাণু। কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পরমাণুগুলোকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। প্রথম পয়েন্টে বলা হয়েছে যে যে কোনো মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যে সমস্ত কণাগুলোকে আর ভাঙা যায় না এবং এগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলছে যে একই মৌলিক পদার্থের সমস্ত পরমাণুর ওজন এবং ধর্ম একই। একই মৌলিক পদার্থর সমস্ত পরমাণুর ওজন আর ধর্মটা হচ্ছে এক। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর ওজন আর ধর্মটা হচ্ছে বিভিন্ন। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন এবং ধর্মটা হচ্ছে আলাদা আলাদা। নেক্সট পয়েন্টে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় মৌলিক পদার্থের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সরল অনুপাতে যুক্ত হয়ে নতুন একটা যৌগ গঠন করে। এইগুলো সম্পর্কে একটু এক্সপ্লেন করা যাক। প্রথম পয়েন্টে বলছে যে কোনো মৌলিক পদার্থের পরমাণুটাই হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এইগুলোকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। নেক্সট পয়েন্টে বলছে একই মৌলিক পদার্থের পরমাণুর ধর্ম আর ওজনটা হচ্ছে একই। মানে দুখানা হাইড্রোজেনের পরমাণু নেওয়া হলো, যেহেতু একই পদার্থের পরমাণু, দুটোই যেহেতু হাইড্রোজেনের পরমাণু, তাই ওজনটাও হবে এদের সেম, এদের ধর্মটাও হবে সেম। দুখানা হাইড্রোজেনের পরমাণু নিয়েছি, তো এদের ওজন আর ধর্ম দুটোই সেম হবে। নেক্সট পয়েন্টে বলছি যে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর ওজন আর ধর্মটা হচ্ছে আলাদা। আমি একটা হাইড্রোজেনের পরমাণু নিয়েছি, আরেকটা ধরে নেওয়া যাক অক্সিজেনের পরমাণু নিয়েছি, তো এদের ওজন কখনো এক হতে পারে না, কারণ দুটো পরমাণু যেহেতু আলাদা পদার্থের। এবং এদের ধর্মটাও এক হতে পারে না, কারণ দুটোই আলাদা পদার্থ। আমি যদি দুটোই হাইড্রোজেন নিতাম বা দুটোই অক্সিজেন নিতাম বা দুটোই কার্বন নিতাম, সেক্ষেত্রে এদের পরমাণুগুলোর ওজন এবং ধর্মটা সেম হতো। কিন্তু যদি আমি একটা পরমাণু কার্বনের নিই, একটা অক্সিজেনের নিই, বা একটা হাইড্রোজেনের নিই, একটা কার্বনের নিই, এদের ওজন আর ধর্মটা সর্বদা আলাদা হবে, যেহেতু পরমাণুগুলো আলাদা পদার্থের। আর লাস্ট পয়েন্টে বলছে যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া করাতে গেলে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোকে নির্দিষ্ট অনুপাতে মেশাতে হয়, তবেই সেগুলো রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা যৌগ তৈরি করে। একটা নির্দিষ্ট অনুপাত ছাড়া যে কোনো অনুপাতে মিশিয়ে দিলে কখনোই একটা যৌগ তৈরি হবে না। এটাই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তিনি এই পরমাণুবাদটা দিয়েছিলেন 1808 সালে। এই ডাল্টনের পরমাণুবাদের কিছু ভুল রয়েছে। যেমন ধরো, ডাল্টন বলেছিলেন যে পরমাণুগুলো ভাঙা যায় না, পরমাণুকে ভাঙা যায় না, এই যে অবিভাজ্য বলেছিলেন। কিন্তু পরবর্তীকালীন সময়ে পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাওয়া গেছিল। ডাল্টন বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালীন সময় ভাঙা গেছিল। নেক্সট উনি বলেছিলেন যে
একই মৌলিক পদার্থের পরমাণুর ওজনটা হচ্ছে এক, কিন্তু পরবর্তীকালীন সময় দেখা যায় যে একই মৌলিক পদার্থের পরমাণুর ওজনটা আলাদাও হতে পারে। যেমন ধরো পদার্থের আইসোটোপ, যে কোনো পদার্থের আইসোটোপ, সেখানে দেখা যায় যে পরমাণুর ওজন আলাদা, তো সেটা সম্পর্কে পরে আলোচনা করা হবে। আবার ডাল্টন বলেছিলেন যে আলাদা মৌলিক পদার্থের ওজনটা সবসময় আলাদা হবে, কিন্তু এটাও ভুল প্রমাণিত হয়েছিল। পরবর্তীকালে দেখা গেছিল যে দুখানা আলাদা মৌলিক পদার্থ, তাদের পরমাণুর ওজন সেম হওয়াটাও সম্ভব। সেটা এক্সাম্পলটা হচ্ছে আইসোবার। আইসোবারে দেখা যায় যে দুটো মৌলিক পদার্থের পরমাণুর ওজনটা হচ্ছে সেম। তো আইসোবারের সম্পর্কে এবং আইসোটোপের সম্পর্কে আমরা পরে আলোচনা করব, এই ভিডিওরই লাস্টে আলোচনা করব। যদি তোমাদের ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে লিখতে দেয়, তাহলে এইখানে 4খানা পয়েন্ট রয়েছে। 4খানা পয়েন্ট যেরকম রয়েছে ঠিক সেরকমভাবেই লিখতে হবে। নেক্সট পয়েন্টে দেখা যাক। নেক্সট হচ্ছে পরমাণুর উপাদান। যে কোনো মৌলিক পদার্থের পরমাণু কী কী জিনিস নিয়ে তৈরি হয়? 3টে জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই 3টে প্রধান উপাদান থাকে। যে কোনো পরমাণুর মধ্যেই রয়েছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। বিজ্ঞানী জে থমসন তিনি ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করার সময় দেখিয়েছিলেন যে ক্যাথোড রশ্মিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমষ্টি। এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার নাম দিয়েছিলেন ইলেকট্রন। কথাটা বোঝো। জে থমসন তিনি যখন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন, তিনি বলেছিলেন যে ক্যাথোড রশ্মিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমষ্টি। এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলোর নাম দিয়েছিলেন ইলেকট্রন। বলা যেতে পারে ইলেকট্রন প্রথম আবিষ্কার করেছিলেন এবং নামকরণ করেছিলেন বিজ্ঞানী জে থমসন। যদি পরীক্ষার সময় দিয়ে থাকে যে ইলেকট্রন প্রথম কে নামকরণ করেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন, তার আনসারটা হবে জে থমসন। পরবর্তীকালীন সময় বিজ্ঞানী গোল্ডস্টাইন প্রোটন কণা আবিষ্কার করেছিলেন। প্রোটন কণা। নিউট্রন কণার অস্তিত্ব প্রমাণ করেছেন বিজ্ঞানী স্যাডউইক। আর নিউট্রন কণার অস্তিত্ব সম্পর্কে কল্পনা করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। এখান থেকে পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে আসতে পারে কে প্রথম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, কে প্রোটন আবিষ্কার করেছিলেন, আর কে নিউট্রন আবিষ্কার করেছিলেন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, আর বিজ্ঞানী স্যাডউইক প্রথম নিউট্রন আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলেন। তার সিদ্ধান্তগুলো কি কি ছিল? বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানটাই হয় ফাঁকা, অর্থাৎ পরমাণু নিরেট নয়, সলিড নয় পরমাণু। তিনি বলেছিলেন যে পরমাণুর ধনাত্মক আধানগুলো পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র একটি অংশের মধ্যে সন্নিবিষ্ট থাকে। তিনি এই অংশটার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী পরমাণুর বেশিরভাগ স্থানটাই হচ্ছে ফাঁপা, পরমাণুটা হচ্ছে নিরেট নয়, এবং পরমাণুর যে ধনাত্মক ভরগুলো রয়েছে, কণাগুলো রয়েছে, সেই ধনাত্মক কণাগুলো পরমাণুর কেন্দ্রের মধ্যে অতি ক্ষুদ্র একটা অংশের মধ্যে সন্নিবিষ্ট থাকে। এই অংশটার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর পরমাণুর সমস্ত ভরটাই তার কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে। এই 4টে সিদ্ধান্ত রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত রয়েছে। পরীক্ষার সময় দিয়ে থাকে যে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে নিয়ে আলোচনা করো, তখন আমাদের এই 4টে পয়েন্ট লিখতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী পরমাণুর বেশিরভাগ স্থানটাই হচ্ছে ফাঁকা, পরমাণু নিরেট নয়। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে পরমাণুর ধনাত্মক আধানগুলো কেন্দ্রের মধ্যে অতি ক্ষুদ্র জায়গার মধ্যে সন্নিবিষ্ট থাকে। এই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। পরমাণুর সমস্ত ভরটাই প্রায় কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত থাকে।
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কণাগুলো বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে। এই 4টে পয়েন্ট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। পরবর্তীকালীন সময় বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কে গবেষণা করে কিছু ধারণা দিয়ে যান। সেখান থেকে পরমাণুর গঠন সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় এই নিলস বোরের তত্ত্ব অনুযায়ী। তো পরমাণুর গঠন সম্পর্কে কি জানতে পারা যায়? পরমাণুর দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন মহল। নিউক্লিয়াসটা কি বলছে? পরমাণু কেন্দ্রের মধ্যে যে ক্ষুদ্রতম অংশের মধ্যে সমস্ত ধনাত্মক আধান এবং ভরটা অবস্থান করে সেই অংশটাকে বলা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের মধ্যে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত আধানটা ও ভরটা অবস্থান করে থাকে এই অংশটাকে বলা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসটা যে সমস্ত কণিকা দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রের মধ্যে সমস্ত ধনাত্মক আধান এবং পরমাণুর ভরটা কেন্দ্রীভূত থাকে, সেই জায়গাটাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াসটা হচ্ছে নিউট্রন এবং প্রোটন নিয়ে গঠিত। এর বাইরে রয়েছে ইলেকট্রন মহল। পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থেকে থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থেকে থাকে। পরমাণুর কেন্দ্রের মধ্যে যতগুলো প্রোটন থেকে থাকে তার চারপাশে ঠিক ততগুলো ইলেকট্রন থেকে থাকে। প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীতধর্মী। প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। একটা প্রোটনের মধ্যে যতখানি পজিটিভ চার্জ থেকে থাকে একটা ইলেকট্রনের মধ্যেও ঠিক ততখানি নেগেটিভ চার্জ থেকে থাকে। দুটোর চার্জটা হচ্ছে সেম কিন্তু বিপরীতধর্মী। তাহলে আমরা কি দেখলাম? পরমাণু কেন্দ্রের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রনগুলো। পরমাণু কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন কণাগুলো ঘুরে বেড়ায়। তো পরমাণু কেন্দ্রের মধ্যে যতগুলো প্রোটন রয়েছে ঠিক ততগুলো ইলেকট্রনই পরমাণু কেন্দ্রের বাইরে অবস্থান করে থাকে। যতগুলো প্রোটন রয়েছে ঠিক ততগুলো ইলেকট্রনই থেকে থাকে। প্রোটন আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে সেম, মানে একই পরিমাণ চার্জ প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে থেকে থাকে। প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তো এই যে নিউক্লিয়াসের বাইরে যতগুলো কক্ষপথে ইলেকট্রন রয়েছে এই কক্ষপথগুলোর বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। প্রথম কক্ষপথটা হচ্ছে কে, তারপরটা হচ্ছে এল, তারপরে কক্ষপথটাকে বলা হবে এম। পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথগুলোর নামগুলো কীরকম দেওয়া হয়েছে? কে, এল, এম, এন এরকমভাবে নাম দেওয়া হচ্ছে। কেটা হচ্ছে প্রথম কক্ষপথ, এলটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এমটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এনটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। এই প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট ইলেকট্রন ধারণ করার ক্ষমতা রয়েছে। প্রত্যেকটা কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। জায়গাটা বোঝো। প্রথম কক্ষপথ হচ্ছে কে, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ। এখানে কতগুলো ইলেকট্রন থাকবে? 2n² সংখ্যক। এখানে n বলতে কত বসবে? এখানে n বলতে বসবে 1। যেহেতু প্রথম কক্ষপথ তাই এখানটা বসবে 1, তাহলে হয়ে যাবে 2 × 1², তাহলে হয়ে যাবে 2 × 1, তাহলে হচ্ছে 2। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2খানা ইলেকট্রন থাকতে পারে। 2-এর কম সংখ্যক ইলেকট্রন থাকতে পারে কিন্তু এর থেকে বেশি থাকবে না। 2 নম্বর কক্ষপথটা হচ্ছে এল, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। এটাতে কতগুলো ইলেকট্রন থাকবে? 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে, মানে 2 × 2², মানে হয়ে যাবে 2 × 4, মানে টোটাল 8খানা ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম 2 নম্বর কক্ষপথে 8খানা ইলেকট্রন থাকতে পারে, তার কম থাকতে পারে কিন্তু তার থেকে বেশি থাকবে না। নেক্সট হচ্ছে এম। এমটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এখানে কতগুলো ইলেকট্রন থাকবে? এখানে ইলেকট্রন থাকবে 2n² সংখ্যক, তাহলে হয়ে যাবে 2 × 3² তাহলে হয়ে যাবে 2 × 9, তাহলে হয়ে যাবে 18, মানে 18খানা ইলেকট্রন থাকতে পারবে। এরকমভাবে সবকটা কক্ষপথের একটা নির্দিষ্ট ইলেকট্রন ধারণ করার ক্ষমতা রয়েছে।
এই যে এন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, এন কক্ষপথে এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ, তাহলে এখানে 2 × 4² মানে 32খানা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। নিলস বোর এই কক্ষপথগুলোকে বলেছিলেন শক্তি স্তর। নিলস বোর এই কক্ষপথগুলোকে শক্তি স্তর নামে অভিহিত করেছিলেন। তো এক একটা শক্তি স্তর কত, 1, 2, 3, 4, 5 এরকমভাবে শক্তি স্তরগুলোর নাম দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগেই বললাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সমস্ত প্রোটন কণাগুলো থেকে থাকে। এবার দেখো, প্রোটন মানেই হচ্ছে সেটা পজিটিভ চার্জযুক্ত। ধরে নেওয়া যাক কোনো একটা মৌলিক পদার্থর 6টা প্রোটন রয়েছে, তো 6খানা পজিটিভ চার্জ একসাথে থাকছে। আর আমরা জানি যে একই জাতীয় চার্জ পরস্পরের মধ্যে একটা বিকর্ষণ বলের সৃষ্টি করবে। পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, আবার নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। তো ঠিক একই রকমভাবে পরমাণুর কেন্দ্রের মধ্যে একটা ছোট জায়গার মধ্যে যখন 6খানা পজিটিভ চার্জ একসাথে থাকবে, তখন এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করার কথা। যেহেতু সবকটা চার্জ একই জাতীয়, কিন্তু প্রকৃতপক্ষে তা কাজ করে না। যদি এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করত, তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একসাথে থাকতে পারতো না। তো এদের মধ্যে এই বিকর্ষণ বলটা কাজ না করার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে নিউক্লিয় বল। এই যে 6খানা পজিটিভ চার্জ রয়েছে, এদের মধ্যে একটা বিকর্ষণ বল না কাজ করার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কি বলছে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন পারস্পরিক রূপান্তরটা অতি দ্রুত হয়ে থাকে এবং অনবরত ঘটে থাকে। এর ফলে এদের মধ্যে একটা প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়ে থাকে। এই আকর্ষণ বলটা কি বলা হচ্ছে, নিউক্লিয় বল। কথাটা বোঝো, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনটা রয়েছে, এরা ক্রমাগত পারস্পরিক রূপান্তর হচ্ছে। মানে নিউট্রন কণাগুলো প্রোটনে রূপান্তরিত হচ্ছে, আর প্রোটন কণাগুলো নিউট্রনে রূপান্তরিত হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি মানে অনবরত হয়ে যাচ্ছে। তো এর ফলে এদের মধ্যে এই বিকর্ষণ বলটা কাজ করে না, বরং একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন কণাগুলো আর নিউট্রন কণাগুলো অনবরত পরস্পর রূপান্তরিত হতে থাকে। মানে প্রোটনগুলো নিউট্রনে, নিউট্রনগুলো প্রোটনে রূপান্তরিত হতে থাকে। এর ফলে দেখা যায় যে এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল, যার জন্য সমস্ত প্রোটন এবং নিউট্রনগুলো একটা জায়গায়, খুব ছোট জায়গায় থাকতে পারে। নেক্সট হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। কোনো একটা মৌলিক পদার্থের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎ আধান রয়েছে বা যতগুলো প্রোটন রয়েছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ধনাত্মক আধান অর্থাৎ যতগুলো প্রোটন রয়েছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। কোনো একটা পদার্থ নিউক্লিয়াসের মধ্যে যদি 6খানা ধনাত্মক আধান, অর্থাৎ ধনাত্মক আধান মানে সেটা হচ্ছে প্রোটন, মানে 6খানা যদি প্রোটন থেকে থাকে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এই পারমাণবিক সংখ্যাটাকে বা পরমাণু ক্রমাঙ্কটাকে জেড দিয়ে বোঝানো হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর ভর সংখ্যা বলতে কি বোঝায়? ভর সংখ্যা বলতে বোঝায় কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টিটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন রয়েছে এবং যতগুলো নিউট্রন রয়েছে, তার যোগফলটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাটাকে প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যাটাকে। তো প্রোটন সংখ্যা হচ্ছে জেড আর নিউট্রন সংখ্যাটা হচ্ছে এন। তো ভর সংখ্যা এ মানে কত হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ধরে নেওয়া যাক সোডিয়াম একটা পরমাণু রয়েছে। সোডিয়ামের পরমাণুটার মধ্যে প্রোটন রয়েছে 11টা, নিউট্রন রয়েছে 12টা। তাহলে মোট ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যাটা হয়ে যাবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা হয়ে যাবে 23,
মানে দুটোকে যোগ করে দিলে পাওয়া যাবে ভর সংখ্যা। তো এটাকে আমরা কীরকমভাবে প্রকাশ করব? ভর সংখ্যাটাকে লেখা হয় এরকম জায়গায়, মানে ওপরটায়, আর প্রোটন সংখ্যাটাকে লেখা হয় নিচটায়, মানে 23Na11, বা এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে 11Na23। এটার দ্বারা কি বোঝাচ্ছে? সোডিয়ামের একটা পরমাণুকে বোঝাচ্ছে যার প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যাটা হচ্ছে 23 - 11, মানে হচ্ছে 12। আচ্ছা, যদি পরীক্ষার সময় এরকম দেওয়া থাকে 35Cl17 বলতে কি বোঝো? তাহলে এখান থেকে কি বুঝছি আমরা? ভর সংখ্যাটা হচ্ছে 35, এটা থেকে বোঝাই যাচ্ছে। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাটা হয়ে যাচ্ছে 17, গিভেন রয়েছে। তাহলে নিউটন কত হবে? নিউটনটা হয়ে যাবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 18, এটা হয়ে যাচ্ছে নিউটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান, যতগুলো প্রোটন ততগুলো হচ্ছে ইলেকট্রন, এটা প্রথমেই বলেছি। তাহলে ইলেকট্রন হবে 17। তাহলে কোশ্চেনটা এরকমভাবে লিখতে দেয় যে 35Cl17 বলতে কি বোঝো? তাহলে আমাদের লিখতে হবে যে 35Cl17 বলতে ক্লোরিনে একটা পরমাণুকে বোঝায় যার ভর সংখ্যাটা হচ্ছে 35 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 17, আর নিউটনটা হচ্ছে 35 - 17 মানে হচ্ছে 18, নিউটন সংখ্যা হচ্ছে 18, আর ইলেকট্রন কত? ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 17। এটাই হচ্ছে আনসার। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার সময় দিয়ে থাকে। আবার ধরো 12C6 দেওয়া রয়েছে, তো এখানে কত? ভর সংখ্যাটা কত? এখানে ভর সংখ্যাটা হচ্ছে 12, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাটা হচ্ছে 6, নিউটন কত হবে? নিউটনটা হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা হয়ে যাচ্ছে 6। ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাটা হয়ে যাচ্ছে প্রোটন সংখ্যার সেম, মানে 6। আবার ধরো দেওয়া রয়েছে 24Mg12, তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? ভর সংখ্যাটা হচ্ছে 24, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাটা হচ্ছে 12, ইলেকট্রনটা কত হবে? ইলেকট্রনটা হয়ে যাবে প্রোটনের সঙ্গে সমান, মানে এটা হচ্ছে 12। নিউটন কত হবে? নিউটনটা হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, মানে 24 - 12, তাহলে হয়ে যাচ্ছে নিউটনটা হবে 12। নেক্সট হচ্ছে আইসোটোপ বলতে কি বোঝায়? আইসোটোপ বলতে বোঝায় যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক সেম কিন্তু নিউটন সংখ্যাটা আলাদা, তাকে বলা হচ্ছে আইসোটোপ। আইসোটোপটা হচ্ছে যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে সেম, একই, কিন্তু নিউটন সংখ্যাটা হচ্ছে আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। যেমন ধরো 3টে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে 1H1, একটা হচ্ছে 1H2, আর একটা হচ্ছে 1H3। তো প্রথমটার ভর সংখ্যা কত? প্রথমটার ভর সংখ্যা হচ্ছে 1, তারপরেরটার ভর সংখ্যা হচ্ছে 2, তারপরেরটার ভর সংখ্যা হচ্ছে 3। তো প্রথমটার প্রোটন সংখ্যা কত? প্রথমটার প্রোটন সংখ্যাটা হচ্ছে 1, তারপরেরটার প্রোটন সংখ্যা কত? 1, তারপরেরটাতে প্রোটন সংখ্যা কত? তারপরেরটাতে প্রোটন সংখ্যা হচ্ছে সেম 1, সবকটাতে প্রোটন সংখ্যাটা হচ্ছে সেম, কিন্তু নিউটন সংখ্যাটা কত? প্রথমটা নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউটন হচ্ছে 0। দ্বিতীয়টায় কত? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউটন সংখ্যাটা হচ্ছে 1। তারপরটার কত? 3 - 1, অর্থাৎ 2। তাহলে দেখো 3টের যে প্রোটন সংখ্যাটা বেরোলো সেই প্রোটন সংখ্যাটা বেরিয়েছে সেম, 3টেতেই প্রোটন রয়েছে একটা করে, কিন্তু 3টেতে যে নিউটন সংখ্যাটা বেরোলো সেই নিউটন সংখ্যাটা দেখো, নিউটন সংখ্যাটা হচ্ছে আলাদা। এটাকে বলা হচ্ছে আইসোটোপ। আশা করি বোঝাতে পারলাম। একই মৌলিক পদার্থের পরমাণু যাদের প্রোটন সংখ্যাটা হচ্ছে সেম কিন্তু নিউটন সংখ্যাটা হচ্ছে আলাদা, তাই এদের ভর সংখ্যাটাও হচ্ছে আলাদা। প্রোটন সংখ্যা সেম, নিউটন সংখ্যাটা আলাদা, তাই ভর সংখ্যাটা হচ্ছে আলাদা। এটাকে বলা হচ্ছে আইসোটোপ। এরকম কার্বনেরও 3টে আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে 6C12,
6C13, আরেকটা হচ্ছে 6C14। প্রথমটার ভর সংখ্যাটা কত? প্রথমটার ভর সংখ্যাটা হচ্ছে 12, তারপরটা হচ্ছে 13, তারপরটা হচ্ছে 14। প্রোটন সংখ্যাটা কত? প্রোটন সংখ্যাটা হচ্ছে সবকটা সেম, সবকটাতেই হচ্ছে 6, প্রোটন সংখ্যাটা হচ্ছে 6। নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যাটা হচ্ছে 12 - 6, প্রথমটার নিউটন সংখ্যা হচ্ছে 6। দ্বিতীয়টা কত? 13 - 6 মানে হচ্ছে 7, তারপরটা কত? 14 - 6 মানে হচ্ছে 8। ভর সংখ্যাটা হচ্ছে সবকটাই আলাদা, প্রোটন সংখ্যাটা সেম রয়েছে 6 করে, কিন্তু নিউটন সংখ্যাটা হচ্ছে আলাদা। প্রথমটাই হচ্ছে 6, তারপরটা হচ্ছে 7, তারপরটা হচ্ছে 8। খুব সিম্পল, একই মৌলিক পদার্থের পরমাণুর যদি সবকটার প্রোটন সংখ্যা সেম হয় কিন্তু নিউটন সংখ্যাটা যদি আলাদা হয় তখন তাকে বলা হবে আইসোটোপ। এবার দেখা যাক ক্লোরিন। ক্লোরিনেরও দুখানা আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে 17Cl35, একটা হচ্ছে 17Cl37। তো প্রথমটার ভর সংখ্যা কত? প্রথমটার ভর সংখ্যা হচ্ছে 35, তারপরেরটার ভর সংখ্যা হচ্ছে 37। প্রথমটার ভর সংখ্যা হচ্ছে 35 আর এটার ভর সংখ্যা হচ্ছে 37। এটার প্রোটন সংখ্যা কত? 17, এটারও প্রোটন সংখ্যা কত? 17। প্রোটন সংখ্যাটা হচ্ছে দুটোতেই সেম, যেহেতু আইসোটোপ তাই প্রোটন সংখ্যা তো সেম হবেই। আর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে এটাতে 35 - 17 মানে হচ্ছে 18, আর এটাতে কত হবে? 37 - 17 মানে হচ্ছে 20। দুটোর হচ্ছে নিউটন সংখ্যা আলাদা। এবার নেক্সট হচ্ছে আইসোবার কাকে বলে? আইসোবারটা হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থর, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থর যেসব পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে সেম কিন্তু প্রোটন সংখ্যাটা হচ্ছে আলাদা, তাকে বলা হচ্ছে আইসোবার। এদের ভর সংখ্যাটা হচ্ছে সেম আর প্রোটন সংখ্যাটা হচ্ছে আলাদা, আর এটা আলাদা আলাদা মৌলিক পদার্থ হয়ে থাকে। যেমন ধরো 1H3 আর একটা হচ্ছে 2He3, দুটোরই ভর সংখ্যাটা রয়েছে সেম কিন্তু এদের প্রোটন সংখ্যাটা হচ্ছে আলাদা, এটাকে বলা হবে আইসোবার। আরেকটা বলা যেতে পারে 6C14 7N14, এটা হচ্ছে কার্বনের পরমাণু, এটা হচ্ছে নাইট্রোজেনের পরমাণু। এদের দুজনেরই ভর সংখ্যাটা হচ্ছে 14 করে, কিন্তু দুটোরই হচ্ছে প্রোটন সংখ্যাটা আলাদা। কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6 আর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7। জায়গাটা আশা করি বোঝাতে পারলাম। আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা হবে সেম কিন্তু প্রোটন সংখ্যা হবে আলাদা, আর পরমাণুগুলো হবে দুটো আলাদা পদার্থের পরমাণু। এটা হচ্ছে আইসোবার। আর আইসোটোপ বলতে কি বোঝাচ্ছে? আইসোটোপ বলতে বোঝাচ্ছে দুটো একই পদার্থের পরমাণু যাদের প্রোটন সংখ্যা হচ্ছে সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসোটোপ আর আইসোবারের মধ্যে ডিফারেন্সটা ভালো করে বুঝে রাখো। আইসোটোপে পরমাণুটা হয় একই পদার্থের আর আইসোবারে পরমাণুটা হয় আলাদা পদার্থের। আইসোটোপেতে প্রোটন সংখ্যাটা হয় সেম কিন্তু আইসোবারেতে প্রোটন সংখ্যাটা হচ্ছে আলাদা। আর আইসোটোপেতে ভর সংখ্যাটা হয় আলাদা কিন্তু আইসোবারেতে ভর সংখ্যাটা হয় সেম। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি জায়গাগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারের বাকি অংশটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।